একাডেমিক রেজাল্ট ভালো হইলেই যে আমাকে টিচার হইতে হবে, বিষয়টা আমি ক্লিয়ার করি। টিচিং প্রফেশনে তারই আসা উচিত যে পড়াইতে ভালোবাসে। এখানকার স্টুডেন্টদের আমি রোবোটিক্স শেখাতে পারবো কিনা, রোবোটিক্স নিয়ে কাজ করবো কিনা, আমাদের রিসার্চ তো আছেই। ম্যাক্সিমাম কোশ্চেন রোবোটিক্স নিয়ে করা হয়েছে আর কি। সো এখানেও একটা ওই রোবোটিক্স এর এক্সপিরিয়েন্স যেটা ছিল, রোবোটিক্স এর এক্সপিরিয়েন্সটা এখানে খুব হেল্পফুল ছিল আর কি আমার। সালাম আলাইকুম। আমাদের অ্যালুমনাই স্টুডিওতে আবার বিবিটি অ্যালুমনাই স্টুডিওতে আবার আপনাদের স্বাগতম। আজকে হচ্ছে আমাদের প্রথম অ্যালুমনাই স্টুডিওর মিটিং, যেটা হচ্ছে আমরা অনলাইনে করতেছি, কারণ আমাদের গেস্ট যিনি উনি হচ্ছেন আমাদের ঢাকার বাইরে আসছে। So, আমরা হচ্ছে ফার্স্টে গেস্টের ইন্ট্রোডাকশন দিয়ে নেই যে উনি হচ্ছেন আমাদের বিবিটি ট্রিপল ডিপার্টমেন্টের মহসিন সরকার রায়হান ভাই। এখন উনি একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছে চিটাগাং এর একটি স্বনামধন্য ইউনিভার্সিটিতে। তো আমরা হচ্ছে ফার্স্টে আমরা অ্যালুমনাই স্টুডিওটা একটা ব্রিফ ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করি। অ্যালুমনাই স্টুডিওটা মেইনলি করার রিজন হচ্ছে বিউটি ট্রিপল ডিপার্টমেন্টে যারা বর্তমানে অধ্যয়নরত আছে অথবা যারা খুব রিসেন্টলি গ্রাজুয়েট করছে, যারা হচ্ছে প্রিভিয়াস অনেক অ্যালুমনাইদেরকে চিনে না, তাদের জন্য আমরা হচ্ছে চেষ্টা করি যে ইন্ট্রোডিউস করতে, বিশেষ করে যারা হচ্ছে একটা ভালো পজিশনে একজন alumni। সো আমরা হচ্ছে ফার্স্ট অফ অল ভাইয়ের কাছ থেকে ভাইয়ের পরিচয়টা জেনে নেব, এবং ভাই কোন ইনটেকে ছিলেন, বর্তমানে ভাই কোন কর্মসংস্থানে কর্মরত আছেন, এই ব্যাপারে একটু যদি বলতেন। আসসালামু আলাইকুম, কি অবস্থা স্নিগ্ধ তোমার? এই তো ভাই, আলহামদুলিল্লাহ। আমি হচ্ছে মোহাম্মদ মহসিন সরকার রাইহান। আমি 9 ইনটেকের স্টুডেন্ট, রেগুলার ব্যাচ। আমি এখন আছি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজিতে ট্রিপল ডিপার্টমেন্টে। সো আমরা হচ্ছে ফার্স্টে যেটা আপনার কাছ থেকে আমাদের সেগমেন্ট থাকে, ডিফারেন্ট ডিফারেন্ট সেগমেন্ট, সবসময় যে সেগমেন্ট ফলো করতে হবে তাও না। তো প্রথমে হচ্ছে আমরা যদি বলি যে আপনার যদি শর্টলি বলতে পারেন যে জার্নি টু অ্যাডমিশন, যে কেন হচ্ছে ইঞ্জিনিয়ারিং, কেন ট্রিপলি, তারপরে আবার কেন বিউটি, এরকম তিনটা ভাগে আর কি আমরা জিজ্ঞেস করি। সাথে যদি আপনি আপনার থেকে কিছু অ্যাড করতে চান আচ্ছা। পারবেন, কিন্তু আমরা আমাদের হচ্ছে জানার দিচ্ছি যে কেন। আহ, আসলে ইঞ্জিনিয়ারিং যে বিষয়টা, এটা ছোটবেলা থেকেই একটু ইন্টারেস্টেড ছিলাম। মানে ইলেকট্রনিক্স অথবা কোনো যন্ত্রপাতি খেলনা টেলনা নিয়ে ঘাটাঘাটি বেশি করতাম। আর আমাদের যে বিজ্ঞান বই যে এক্সপেরিমেন্ট গুলো ছিল এগুলো টুকটাক করতাম আর কি। আর মেইনলি হচ্ছে ওই ইঞ্জিনিয়ারিং এর প্রতি ইন্টারেস্টটা জাগে হচ্ছে আমার মেজো ভাই যখন ইঞ্জিনিয়ারিং এ অ্যাডমিট হয়। আমার মেজো ভাই তো ইঞ্জিনিয়ার। তো তখন ভাইকে দেখতাম আর কি, যে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতেছে, এসব নিয়ে খুব ঘাটাঘাটি করতেছে। তখন আসলে ইন্টারেস্টটা গ্রো হয় আর কি, যে না, কিছু টেকনিক্যাল অথবা ইঞ্জিনিয়ারিং সাইডে মনে হয় ভালো কিছু শেখা যাবে। খুব ভালো লাগতো আর কি দেখলে। তো আমার আসলে ট্রিপলিতে পড়ার ওইরকম ইচ্ছা ছিল না, আমার ইচ্ছা ছিল হচ্ছে কম্পিউটার সায়েন্সে পড়ার আর কি। Mainly, ছোটবেলা থেকেই কম্পিউটার প্রতি একটু ইন্টারেস্টেড ছিলাম। তারপর হচ্ছে আমার মেজো ভাইয়ের এক ফ্রেন্ডের মাধ্যমে আমি ট্রিপলি সম্বন্ধে জানলাম আর কি, যে ট্রিপলিতে কি হয়। উনিও ট্রিপলি স্টুডেন্ট ছিল। তো তখন দেখলাম যে ট্রিপলি আরো ইন্টারেস্টিং। এখানে ইলেকট্রনিক্স আছে, সিগন্যাল আছে, কোডিং আছে, রোবোটিক্স আছে, মানে বিশেষ করে রোবোটিক্সটা আর কি। তো তারপরে ডিসিশন যে না, তাহলে ট্রিপলিতেই পড়াশোনা করবো আর কি। তো ইন্টারের রেজাল্টের পর ইউনিভার্সিটি ভর্তি হব। সো এটা একটা চ্যালেঞ্জিং বিষয় যে আসলে কোন সাবজেক্ট তো ফিক্সড, এখন ইউনিভার্সিটি, আমি কোন ইউনিভার্সিটিতে ভর্তি হবো আর কি। তো তখন যেটা হয় যে আমাদের বিউবিটিতে আমার ছোট খালা, উনি ফ্যাকাল্টি হিসেবে ছিল আর কি, লেকচারার হিসেবে ছিল বিউবিটিতে তখন। তো আমার ছোট খালা আমাকে বিউবিটি সম্বন্ধে ইনফরমেশন দেয় আর কি, যে আমি বিউবিটিতে আছি। বিউবিটি ভালো, এখানে ট্রিপলি ডিপার্টমেন্ট আছে। সো একদিন আমি করলাম কি, আন্টির বাসায় গেলাম, তো আন্টি আমাকে নিয়ে গেলো বিউবিটিতে। তখন বিউবিটিতে দুইটা ক্যাম্পাস ছিল, পার্মানেন্ট ক্যাম্পাস যেটা শিয়ালবাড়ি, আর একটা ছিল যে কমার্স কলেজের পাশে। তো শুধু ওই দুইটা ক্যাম্পাস ঘুরলাম, ঘুরে দেখলাম, ল্যাব গুলো দেখলাম, সবকিছু দেখে আহ, ভালো মনে হলো। আর যেহেতু ফ্যাকাল্টি আমার ছোট খেলা ফ্যাকাল্টি সেখানকার তখন, তো উনি আমাকে রিকমেন্ড করছে আর কি যে ভর্তি করার জন্য। তারপরে হচ্ছে এইটাই, ভর্তি হয়ে গেলাম। আমি ভর্তি হই হচ্ছে 2013-তে, মেবি জুন মাসে যে সেমিস্টারটা শুরু হয় তখন আর কি। তখন আমার ব্যাচ ছিল 9 ইনটেক আর কি। তো এই তো সেখান থেকেই বিউটির সাথে যাত্রা শুরু আর কি। এখন আমাদের সবার যে কোশ্চেনটা আছে, যে মানে আমরা তো চুজ করি, একটা হচ্ছে আপনার অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আমাদের টার্গেট ছিল যে ভাইকে যে কোনোভাবে যদি আনা যায় আমাদের অ্যালুমনাই স্টুডিওতে। আরেকটা মেইন যে রিজনটা আছে সেটা হলো বিউবিটিতে আমরা যদি বলতে পারি যে কিছু পায়োনিয়ার্স যারা বা বিউবিটিতে ট্রিপলি ডিপার্টমেন্ট হয়ে বা বিউবিটির হয়ে ফার্স্টে হচ্ছে রোবোটিক্স বলতে কিছু একটা আছে, মানে এজ এ এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি।
হুম। পাশাপাশি পড়াশোনার পাশাপাশি তো এই যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি বলা মানে আসলে আমরা যেটা মনে করি, যেমন আমি আমি যখন অ্যাডমিশন নেই বিউবিডি তে, তখন হচ্ছে মেইন অ্যাডভার্টাইজমেন্টই ছিল হচ্ছে ট্রিপলি ডিপার্টমেন্টের যে রোবোটিক্স এর খুব ভালো কম্পিটিশন হয়, চ্যাম্পিয়ন হয়। তো আমরা হচ্ছে আপনার কাছ থেকে জানতে পারবো যে এই রোবোটিক্স এর এই জার্নিটা স্টার্ট কিভাবে হলো, এর পিছনে ইন্সপিরেশন কারা কারা ছিল, আর এই জিনিসটা আফটার গ্রাজুয়েশন ফ্রম বিউটি এরপরে নেক্সট স্টেপ লাইফে কত বেশি একটা ইম্প্যাক্ট ফেলতে পারছে। মানে অনেকেই দেখা যায় যে আমরা প্রত্যেক অ্যালুমনাইকেই জিজ্ঞেস করি যারা হচ্ছে ইসিএ তে, মানে স্পেশালি হচ্ছে কিছু ইসি তো খুব কম, যেমন ডিবেটিং ক্লাব, বাট রোবোটিক্সটা হচ্ছে খুব কম মানুষজন ট্রাই করে, মানে এটার পিছনে একাডেমিক কিছু নলেজও লাগে, শুধু শুধু মানে যেমন খাটতে হয়, তারপর আবার চিন্তা করতে হয়, ব্রেন স্টর্মিং এর একটা ব্যাপার আছে। সো এই যে সিএ তে মানে ডিভিডি রোবোটিক্স একটা বুম হয় একটা সময় 2014 এর ওদিকে আমাদের। তারপর আমরা 13 14 আমি যখন অ্যাডমিট হই 16 তখন চ্যাম্পিয়ন হয়ে আসা ডিফারেন্ট ডিফারেন্ট সেক্টর থেকে ইন্ডিয়াতে গিয়ে চ্যাম্পিয়ন হয়ে আসা। তো এই যে জার্নিটা, এটা ইন্সপাইরেশন কিভাবে হয়েছে বা এটার মানে নেক্সট স্টেপে কিভাবে কাজে লাগছে আপনার জন্য, এটা যদি বলতেন আমাদের। আচ্ছা, এটা আসলে তো শর্ট করে বলা আসলে পসিবল না, এটা একটু ডিটেলস হবে আর কি। আমি প্রথম থেকে শুরু করি আর কি। আচ্ছা। আমি যখন ইউনিভার্সিটি অ্যাডমিট হই, মেবি তখন আমি সেকেন্ড সেমিস্টারে। তো সেকেন্ড সেমিস্টার আমরা যখন পড়াশোনা করতেছি, তখন চুয়েটে একটা কম্পিটিশন হয়, রোবোমানিয়া, মানে RMA যেটা। তো ওই কম্পিটিশনে আমাদের বিউবিটি থেকে একজন, একটা টিম চ্যাম্পিয়ন হয় তখন। মেবি রোবোটিক্স এটাই বিউবিটির ফার্স্ট অ্যাচিভমেন্ট। ওইটা ছিল হচ্ছে টিম সাইবারট্রন, যেখানে ছিল হচ্ছে সালসেং ভাই, আলবি ভাই, মাজেদ ভাই, ওনারা ছিল আর কি। তো এই নিউজটা শুনলাম, শোনার পরে ওদের ভিডিওটা দেখলাম, কম্পিটিশনের ভিডিওটা ইউটিউবে ছিল, ভাইদের কাছ থেকে দেখলাম। তখন থেকে হচ্ছে মানে শেখার আগ্রহটা আরো বাড়লো আর কি, যে কম্পিটিশনে যাব, কম্পিটিশন করা যাবে, এরকম কিছু আর কি। তখন হচ্ছে ভাইদের সাথে যোগাযোগ করার ট্রাই করি। আমি সালসেং ভাইয়ের সাথে কথা বলি, পার্সোনালি গিয়ে কথা বলি যে ভাই আমি তো রোবোটিক্সটা শিখতে চাচ্ছি, রোবোটিক্সে কাজ করবো আর কি, আপনাদের সাথে কাজ করব। তো কি করতে হবে? তো ভাই উনি আমাকে যে সাজেশনটা দিলেন, বললো যে তোমার সি প্রোগ্রামিংটা করা আছে কিনা। তো তখন আসলে আমার সি প্রোগ্রামিং চলতেছিল আর কি, রানিং। তখন বললো যে তুমি সি প্রোগ্রামিংটা শেষ করো, তারপরে আমরা রোবোটিক্সে দেখি কোথায় কাজে লাগানো যায়। সি প্রোগ্রামিং কোর্স শেষ করার পরে ভাইয়ের কাছে গেলাম, যে ভাই আমরা তো কাজ শিখতে চাচ্ছি, এখন কি করতে পারি? তো তখন আসলে সবাই আসলে ব্যস্ত। তো সালসেং ভাই তখন বললো যে ঠিক আছে, তাহলে তুমি কয়েকটা কম্পোনেন্ট লিস্ট দিছে, বলছে তুমি এগুলা আপাতত নিয়ে আসো, তারপর আমরা কাজ শুরু করবো। তো তখন থেকে হচ্ছে জিনিসপত্র কেনাকাটা শুরু করলাম, জিনিসপত্র গুছাইলাম। গুছানোর পরে প্রথম রোবোটিক্সটা শেখা হয় হচ্ছে ভাইয়ের বাসায়, সালসেং ভাইয়ের বাসায়, মিরপুরে ওনার বাসা ছিল। তো ওনার বাসায় গিয়ে প্রথমে রোবোটিক্স শেখা আর কি। আসলে ওই সময় তো আমাদের বিবিটিতে ওইরকম প্ল্যাটফর্মটা ছিল না যে ডেডিকেটেড কোন ল্যাব অথবা ডেডিকেটেড কোন একটা স্পেস যেখানে আমরা বসে প্র্যাকটিস করতে পারবো রোবোটিক্স এর। তো আমার রোবোটিক্স এর জার্নিটা শুরু হয় সালসেং ভাইয়ের বাসায়। তো একটা সময় মনে হলো যে একা আসলে ঝামেলা হচ্ছে, আমার একটা টিম দরকার। তখন হচ্ছে আমি টিম মেম্বার, আমারই ব্যাচের রাজীব, আরিফ, ওদের সাথে নিয়ে আমরা একটা টিম ফর্ম করি আর কি। তো ওই টিম ফর্ম নিয়ে আমরা কাজ শুরু করি। তখন আমাদের যে এখন যে ক্যাফেটেরিয়া, জানি না এখন ক্যাফেটেরিয়া, মানে আমাদের সময় তো চেঞ্জ। একটি ক্যাফেটেরিয়া ছিল, দুইটা এখন ক্যাফেটেরিয়া হয়েছে আর কি। তো আমাদের যে 6 তলার যে ক্যাফেটেরিয়াটা ছিল আর কি, তো এটা মনে হয় তোমরা পাইছো, যে ক্যাফেটেরিয়া যেটা জি, 6 তলায় যেটা ছিল। তো ওই ক্যাফেটেরিয়াতে আমরা কাজটা শুরু করি আর কি। মানে A to Z শেখা শুরু করি হচ্ছে ওইখানে। সালসিং আমাদের মানে মেন্টর বলেন, গাইড হিসাবে খুব এফোর্ট দিচ্ছে আমাদের আর কি, আমাদের শিখাই দিচ্ছে, আর আমরা ওইভাবে কাজ করতেছি। তারপর আমার বাসায় ফ্লোরের মধ্যে ট্যাপ দিয়ে ট্র্যাক বানাই প্র্যাকটিস করতেছি। রাজীব ছিল, রাজীব একটা বাসা নিয়েছিল, একটু বড় স্পেস দেখে বাসা নিচ্ছে, যেন ডাইনিং স্পেসে আমরা কাজ করতে পারি আর কি। তো ও বাসাটা ওইভাবে ও নিছিল আর কি। তো আমরা এইভাবে আমরা কাজ শুরু করতেছি, আমরা আমাদের মতো কাজ শিখতেছি। তারপরে হচ্ছে বিইবিটিতে একটা ওয়ার্কশপের অ্যারেঞ্জ করা হয় আর কি। ওয়ার্কশপ মানে হচ্ছে ওই চুয়েটে যে কম্পিটিশনটা হয়, এটা 2 বছর পর পর হয়। তো ওইখানে কম্পিটিশনে যাওয়ার জন্য কোন কোন টিম সিলেক্ট যাবে না যাবে এই নিয়ে একটা ওয়ার্কশপ টাইপ করা হয় আর কি। তো সেখানে হচ্ছে মেন্টর ছিলেন হচ্ছে আমাদের আব্দুল্লাহ বিন শামস স্যার। স্যারের নেতৃত্বে একটা ওয়ার্কশপে অ্যারেঞ্জ করা হয়। তো এখানে আমরাও
নাম লিখাই আর কি, যে আমরা আমাদের টিমও যাবো, এরকম মেবি 6টা টিমের মতো ছিল তখন যারা যাবে আর কি। তো তখন হচ্ছে একটা অফিসিয়ালি কাজ শুরু, আমাদের মাইক্রো প্রসেসর ল্যাবটা ছিল। তো ওই ল্যাবে আমরা একটা পারমিশন পাই ওই ল্যাবে কাজ করার। তো ওইখানে গিয়ে আমাদের পরিচয় হয়ে হচ্ছে এই টিম থেকে রকিব ভাই, তারপর হচ্ছে রাহাত ভাই, শৌকত ভাই, আরো অনেকেই ছিল। জুনিয়রদের মধ্যে ছিল হচ্ছে আরিফ, আহ, শাকিল, ওরা ছিল। তো তখন হচ্ছে গিয়ে একটা এতদিন তো একা একা কাজ করতাম আসলে ওইভাবে, মানে রোবোটিক্স যে কাজ করতেছে ওই ফিল্ডটা হইতো না আর কি। বাসায় কাজ করলে আসলে ওই ফিল্ডটা হয়। তো যখন ক্যাম্পাসে আমাদের মাইক্রোপ্রসেসর ল্যাবটা আমাদের দেওয়া হয়েছে এখানে কাজ করার জন্য, তখন মেনলি হচ্ছে ওই সবার সাথে মিশে আইডিয়া শেয়ার করা। হ্যাঁ, দেখেছে আমাদের হার্ডওয়্যারের প্রবলেম হচ্ছে, বড় ভাইরা হেল্প করতেছে অথবা জুনিয়রও হেল্প করতেছে। তো তখন একটা যে কোলাবোরেশন সবার সাথে, এটা খুব ভালো একটা বন্ডিং হয়ে যায় আমাদের মধ্যে এবং আমরা পুরা দমে কাজ শুরু করি। তো কম্পিটিশনে যাব, আমরা রেডি হয়েছি, কম্পিটিশনে আমরা যাচ্ছি চুয়েটে, মেবি 4টা টিম তখন। তো এটা আমার লাইফের ফার্স্ট কম্পিটিশন ছিল। তো ওই কম্পিটিশনে আসলাম। যদিও সামনে ফাইনাল পরীক্ষা ছিল, ফাইনাল পরীক্ষার 2 দিন আগে মেবি কম্পিটিশনটা ছিল, তারপর আমরা কম্পিটিশনে আসি। আসার পরে হচ্ছে আমরা ওইখানে, যেহেতু আমার ফার্স্ট কম্পিটিশন আসলে এক্সাইটমেন্ট কাজ করতেছিল তখন সবারই। তো ওই কম্পিটিশনে দেখা গেছে যে আমরা রানার আপ হই আর কি, আমার লাইফের ফার্স্ট কম্পিটিশন, সেখানে হচ্ছে আমরা সেকেন্ড হই। মানে তখন যে একটা ভালো লাগা কাজ করছে, যে একটা ইন্সপিরেশন আমরা পাইছি ওইখান থেকে, মানে এখান থেকে আমাদের যাত্রাটা মেনলি শুরু হয়েছে আর কি। তো ওই সময় আমাদের ইউনিভার্সিটি আমাদের একটা ফান্ডিং করছিল, একটা ভালো একটা অ্যামাউন্ট আমাদের ফান্ডিং করছিল কম্পিটিশনে যাওয়ার জন্য, রোবট গুলা প্রিপেয়ার করার জন্য আর কি। তখন ছিল হচ্ছে রুহুল আমিন স্যার ছিল, আহ, মাহফুজ স্যাররা ছিল। তো ওনারা অনেক হেল্প করছে আমাদের ফান্ডিং ব্যাপারে। আর আমাদের পুরা টিমটাকে গাইড করছে আব্দুল্লাহ স্যার। আসলে উনি আহ, মানে উনি আমাদের সাথেই বলা চলে কাজ করছেন একদম। আমরা যতক্ষণ ছিলাম উনি ততক্ষণ ছিল। যেমন আমরা যখন কম্পিটিশনে আসছি সারা রাত কাজ করছি, স্যারও সারা রাত জেগেছিল আমাদের সাথে, আমরা কি করতেছি দেখতেছিল। মানে আমাদের সাথেই ছিল আর কি, এটা মেন্টর হিসাবে। তো তখন যে আমরা মানে অ্যাচিভমেন্ট, যেটা প্রথম যে অ্যাচিভমেন্টটা, এটা আসলে অন্যরকম ভাবে কাজ করতেছিল আমাদের আর কি। তারপরে আসলাম, ক্যাম্পাসে আসলাম, তো সবাই তো অনেক মানে আমাদের প্রশংসা করতেছে, সব ভালো লাগতেছিল। জুনিয়ররাও বলতেছে, সিনিয়ররাও আমাদের প্রশংসা করতেছে। তারপরে আবার যেহেতু আমরা একটা অ্যাচিভমেন্ট, আমাদের একটা মানে আমাদের অ্যাচিভমেন্ট একটা হইলো, তখন থেকে আরো একটু বেশি কাজ করা শুরু করলাম। তারপরে কম্পিটিশন রুয়েটে হয়, রুয়েটে আমরা সেকেন্ড রানার আপ হই। তারপরে এরকম করে কুয়েটে হইলো, আইইউটিতে হইলো। তো ন্যাশনাল লেভেলে দেখে গেছে আমরা যেখানেই যাচ্ছি সেখানেই আলহামদুলিল্লাহ পজিশন পাচ্ছি। এই জন্য অনেক কাজও করা লাগছে অনেক। তো তারপরে ইন্ডিয়াতে যখন আমরা যাব, যে আমরা আহ, চিন্তা ভাবনা করলাম যে আমরা আইআইআরসি তে যাব, টেকনিতে যাব, আইআইটি কানপুরে। তো এটার জন্য একটা প্রিপারেশন দরকার। তো সেই প্রিপারেশন আমরা যেটা করলাম, এই যে আমরা বললাম আমরা অনেক সিনিয়র জুনিয়র সবাই মিলে একসাথে কাজ করা শুরু করলাম। তো যখন আমরা ইন্ডিয়াতে যাব, এটা ইন্টারন্যাশনাল কম্পিটিশন, তো সেখানে এসে করলাম কি, আমরা টিমটাকে একটু রিফর্ম করলাম। রিফর্ম মানে হচ্ছে যেমন আমাদের রকিব ভাই আমাদের সাথে আসলো, সালসেন ভাই তো এজ এ টিম মানে টিম লিডার, উনি তো আসেনি আমাদের সাথে। তার আমরা আমাদের ব্যাচ থেকে আমরা কয়জন মিলে আমরা নতুন করে একটা টিম ফর্ম করি, স্পেশালি হচ্ছে ইন্ডিয়াতে যাওয়ার জন্য আর কি। আর আমরা ইন্ডিয়াতে গেছিলাম মেবি 2017-র দিকে, 17 না 16 ভুলে গেছি। এর আগে আমাদের আরেকটা টিম গিয়েছিল, টিম ফরিং নামে একটা টিম ছিল, এটা হচ্ছে আলভি ভাই, মাজেদ ভাই, ওনাদের একটা টিম ইন্ডিয়াতে এর আগের বার গিয়েছিল একবার। তো ওনারা যেহেতু এর আগের বার গিয়েছে, তো সেক্ষেত্রে আমরা আরো ইন্সপায়ার্ড হয়েছে আর কি, যে না, আমরা আর একটু ভালো কিছু করা উচিত। তো সেই হিসাবে ওনাদের সাথে নিয়ে আমাদের আবার কাজ করা শুরু, আমরা একসাথে কাজ শুরু করলাম। তারপরে হচ্ছে আহ, আমরা কোয়ালিফাইড রাউন্ডে কোয়ালিফাই করি, মানে জোনাল রাউন্ড যেটাকে বলে আর কি। তারপরে তো আমরা ইন্ডিয়াতে গেলাম, আমাদের টিম আহ ওইখানে ওনাদের টিম ফোরিংও ছিল আমাদের সাথে, আমরা 2টা টিমই চাই ইন্ডিয়াতে। তো ওইখানে আসলে মানে কি বলবো, মানে ওইখানেও আমরা গেছি, অনেকদিন হইলো, ঠিক আছে, অনেক কাজ টাজ করতেছি। আর কম্পিটিশন যাওয়ার আগে সাধারণত রোবটে প্রবলেম থেকেই থাকে, টেনশন কাজ করতেছিল আসলে কি হবে, যেহেতু দেশের বাইরের একটা কম্পিটিশন। তো ওইখানে আলহামদুলিল্লাহ আমরাও ভালো পারফর্ম করি, আমাদের রোবট পারফেক্টলি চললো। তো ওইখানে মানে আমরা তো আসলে খুব টায়ার্ড ছিলাম, এসে বাসায় দিলাম ঘুম, মানে ওদের হলে ছিলাম, একটা হলে ছিলাম, মানে ঘুমাচ্ছিলাম। তো যেটা হইলো যে
আমরা জানি না আমরা চ্যাম্পিয়ন হয়েছি, বাট বাংলাদেশ জেনে গেছে যে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। আমাদের কলটা আসছে বাংলাদেশ থেকে, যে তোমরা কোথায়, তোমরা তো চ্যাম্পিয়ন হয়ে গেছো আর কি। তখন হচ্ছে আমরা গেলাম যে আচ্ছা ঠিক আছে যাই। তো এই ছিল হচ্ছে আমার রোবোটিক্স এর ওভারঅল জার্নি আর কি, যদি বলো আর কি। এখন যদি বলা হয় যে রোবোটিক্স এর ইম্প্যাক্টটা কোথায়, মানে এটা আসলে আমার কেরিয়ারে কি হেল্প করছে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আসলে রোবোটিক্সটা আসলে আহ, মানে এটা আসলে মানুষ যেরকম ভাবে আসলে ওইরকম না। প্রথম দিকে অনেকেই বলতেছিল যে রোবোটিক্স করে কি হবে, আর রোবোটিক্স এর কোনো দরকার নাই, বাংলাদেশের রোবোটিক্স কোনো ফিল্ড নাই, বাংলাদেশের কোনো জব মার্কেট নাই। কারণ এটা আমাদের একটা ধারণা, সবারই একটা, আমাদের না ম্যাক্সিমাম মানুষ একটা কথাই বলবে যে বাংলাদেশে ইলেকট্রিক্যাল মানে হচ্ছে পাওয়ার সেক্টরে জব করতে হবে অথবা কমিউনিকেশন সেক্টরে জব করতে হবে। তো যখন রোবোটিক্স নিয়ে কাজ শুরু করি প্রথম দিকে বলতেছে যে এইটা করে আমার ফিউচার কি, মানে আমি যে রোবোটিক্স করতেছি এই তো কোনো ফিউচার নাই, কারণ বাংলাদেশের রোবোটিক্স কোনো জবের কোনো ফিল্ডই নাই। বাংলাদেশে আছে পাওয়ার সেক্টরে জব, সব পাওয়ার সেক্টরে, মানে পাওয়ার সেক্টরে আর কি, সরি। তো এক্ষেত্রে আমাদের কাজটা কি? তো এটা আমি বলি যে আমার ক্যারিয়ারে কোথায় কোথায় আমার টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে। তো গ্রাজুয়েশন কমপ্লিট করলাম। তো গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে আমাদের ইচ্ছা ছিল যে দেশের বাইরে যাবো হায়ার স্টাডিজের জন্য। তো সেই হিসাবে প্ল্যান করা, আইএলটিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। তখন হচ্ছে কুয়েটে, কুয়েটে বায়োমেডিক্যালে একটা মাস্টার্স এর জন্য সার্কুলার হয়। তো সেখানে হচ্ছে আমাদের আব্দুল্লাহ স্যার, স্যার হচ্ছে আমাদের ইনফর্ম করলো, স্পেশালি আমি, রকিব ভাই আর রাজীব, তিনজনকে বললো যে তোমরা এখানে অ্যাপ্লাই করো, বায়োমেডিক্যাল অ্যাপ্লাই করো মাস্টার্স এর জন্য, যে থিসিস বেসড, এখানে তোমাদের যাওয়া উচিত। তো আমরা অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করে আসলাম। এখন তো অনলাইনে, তখন অনলাইনে ছিল না, আমাদের গিয়ে অ্যাপ্লাই করা লাগছিল আর কি। তো এখান থেকে অ্যাপ্লাই করে আসলাম। তারপরে অ্যাডমিশন টেস্ট হবে। প্রিপারেশন ওইভাবে আসলে ভালোভাবে নিতে পারি নাই, যে অ্যাডমিশন টেস্টে ভাইবা হইলো। ভাইভাতে যেটা জিজ্ঞেস করা হয়েছে যে হোয়াই বায়োমেডিকেল, আমরা একটা ফিল্ড কেন চেঞ্জ করতেছি। তো আসলে আমরা তো ফিল্ড চেঞ্জ করতেছি না, আমরা জাস্ট আমাদের টপিকটাকে একটু ন্যারো ডাউন করতেছি। যেমন সিগন্যাল প্রসেসিং আমরা ইলেকট্রিক্যালে পড়ছি, সিগন্যাল প্রসেসিং আমরা করবো, আর বায়োলজিক্যাল সিগন্যাল হবে আর কি, ফিজিওলজিক্যাল সিগন্যাল হবে আর কি। তো এই বলতে বলতে ওইখানে জাস্ট বলেছিলাম যে আমরা এখানে বিভিন্ন ডিভাইস যেগুলো আছে এগুলো আমরা অটোমেশন করতে পারি, হ্যাঁ আমরা ছোট ছোট ওয়্যারেবল ডিভাইস নিয়ে কাজ করতে পারি। তো যখন আমরা এই 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 প্রসঙ্গে আসি, তখন আমাদের জাস্ট একটা কোশ্চেন করা হয়েছিল যে আমরা যে ওয়্যারেবল ডিভাইস নিয়ে কাজ করব, তো সেক্ষেত্রে মাইক্রো কন্ট্রোলার নিয়ে আমার কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা। তো জাস্ট এই অ্যান্সারটা আমি এভাবে করছি যে আমার এক্সপিরিয়েন্সটা শুরু করছি রোবোটিক্স এর জার্নি দিয়ে এবং রোবোটিক্স এর অ্যাচিভমেন্ট দিয়ে। তো ওইখানে আমি অনেকটা টাইম পাইছিলাম আমাকে এক্সপ্লেন করার জন্য। আমি পুরো রোবোটিক্স জার্নিটা, রোবোটিক্স সবগুলো অ্যাচিভমেন্ট যখন ওরা বলছি, ওরা একদম প্লিজড যে আহ, না আমরা কাজ পারি। তারপরে একদম কোশ্চেন তেমন একটা করা হয় নাই। তো যতদূর মনে পড়ে আমার ছিল প্রথম ভাইবা, মানে আমি ফার্স্টে ভাইবা দিছিলাম। তো আমি তো এগুলো বলে আসলাম, যে রোবোটিক্স এর অ্যাচিভমেন্ট গুলো বলে আসছি। তারপরে তেমন কিছু কোশ্চেন করাটি। তারপরে ভাইবাটা ছিল রকিব ভাই। তো রকিব ভাই যখন রোবোটিক্সটা শুরু করছে, তখন রকিব ভাই বলতেছিল ওরা না যে আচ্ছা তোমরা কি একই টিমে ছিলা, জাস্ট বলছে একই টিমে ছিলাম কিনা। তো বলছে হ্যাঁ আমরা একই টিমে ছিলাম। তারপরে রকিব ভাইকে ওইরকম আর কোনো কোশ্চেন করা হয় না, জাস্ট আমাদের ওইখানে নেওয়ার একমাত্র কারণ হচ্ছে এই রোবোটিক্স এ কাজ করছি, রোবোটিক্স এর এক্সপিরিয়েন্স আছে। এইটা আমার মাস্টার্স এ অ্যাডমিট হওয়ার জন্য খুব ভালো একটা কাজে দিছে। কারণ যেটা হয়, একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে একটা পাবলিক ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করা, এখানে আসলে ওদের সাথে কম্পিটিশন করা একটু মানে অনেক চ্যালেঞ্জিং। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা যে বলি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, আসলে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হচ্ছে এমন একটা জিনিস যেটা একটা মানুষের মধ্যে ডিফারেন্স ক্রিয়েট করে, যে একজন গ্রাজুয়েট কমপ্লিট করলো, আমিও গ্রাজুয়েট কমপ্লিট করলাম, গ্রাজুয়েশন কমপ্লিট করলাম, মানে দুইজনের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? পার্থক্য হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর মধ্যে যে কোনো কিছু হতে পারে। তো সেক্ষেত্রে রোবোটিক্সটা আমার খুব কাজে দিছে, এবং এই রোবোটিক্স আমার কাছে মনে হলো এই রোবোটিক্স করার কারণে আমি আর রকিব ভাই কুয়েটে মাস্টার্স এর জন্য অ্যাডমিট, মানে চান্স পাই আর কি। তো তখন থেকে তো পুরা আমাদের লাইফের ডাইমেনশনই চেঞ্জ হয়ে গেছে, রিসার্চ কাজ। তো এটা ছিল হচ্ছে আমার মাস্টার্স এর ক্ষেত্রে একটা ইম্প্যাক্ট। সেকেন্ড ইম্প্যাক্টটা হয় আমি যখন ইএসটিসি তে ভাইভাতে বসি, মানে ভাইভা যখন হয়, তখন আমাকে বলা হয়েছিল ইন্ট্রোডিউস ইউরসেলফ। তো ইন্ট্রোডিউস ইউরসেলফ এর মধ্যে আমার ম্যাক্সিমাম কথা ছিল হচ্ছে রোবোটিক্স নিয়ে। এবং
ওইখানকার তখন যে বিসি ছিল জাহাঙ্গীর স্যার, উনি আসলে খুব ইন্টারেস্টেড ফিল করছে এই ব্যাপারে রোবোটিক্স নিয়ে। এবং আমার মনে পড়ে আমার ভাইবাটা হয়েছিল অ্যারাউন্ড 45 to 50 মিনিটস, মানে এত লং টাইম। বাট পুরা লং টাইমে আমাকে কোশ্চেন করা হয়েছে এই রোবোটিক্স নিয়ে, রোবোটিক্স এর জার্নিটা কিভাবে শুরু হয়েছে, এখানকার স্টুডেন্টদের আমি রোবোটিক্স শেখাতে পারবো কিনা, রোবোটিক্স নিয়ে কাজ করবো কিনা আমাদের, মানে আর রিসার্চ তো আছেই। ম্যাক্সিমাম কোশ্চেন রোবোটিক্স নিয়ে করা হয়েছে আর কি। সো এখানেও একটা ওই রোবোটিক্স এর যে কাজ এক্সপিরিয়েন্স যেটা ছিল, রোবোটিক্স এর এক্সপিরিয়েন্সটা এখানে খুব হেল্পফুল ছিল আর কি আমার কেরিয়ার, মানে মানে কেরিয়ারে আর কি। এ হচ্ছে আমার রোবোটিক্স এর ওভারঅল জার্নি। তাহলে আমরা শুনলাম, যারা যারা আমাদের ভিডিওটা দেখবে তারা আসলে একটু বোঝার চেষ্টা করবে যে রোবোটিক্স এ আসলে মানে যে কোনো ইসেতেই ইম্প্যাক্ট আছে, আর রোবোটিক্স এ আরো ভালো একাডেমিক একটা ইম্প্যাক্ট আমরা দেখতে পাচ্ছি এখানে আলাদা করে। স্পেশালি যেমন মাস্টার্স আমরা বলি বা একাডেমিক জব যেগুলো, ওখানে আসলে রোবোটিক্স এর একটা আলাদা, মানে ভাই থেকে ভাই একটা এক্সাম্পল যে রোবোটিক্স এর একটা আলাদা ইম্প্যাক্ট অফকোর্স আছে, যেটা একটা এক্সাম্পল থাকা আমাদের জন্য জরুরি। এটা হচ্ছে আমরা ইন ফিউচার, যেহেতু আমি যতটুকু জানি যে এখন আমাদের ক্যাম্পাসে আগের মতো যেমন আমরা যাওয়ার পরে, মানে বিশেষ করে আমাদের ভাই তো 9 ইনটেক, আমাদের 17 ইনটেক, আমরা ধরেন 2020-তে যখন গ্রাজুয়েট করি এরপরে আসলে রোবোটিক্স নিয়ে কাজ একটু হয়েছিল, তারপর আস্তে 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 এখন কাইন্ড অফ মানে শ্যালো হয়ে গেছে আর কি। আমরা দেখতে পাই না তেমন একটা কম্পিটিশনে যাওয়া বা কাজ করা, যদিও হচ্ছে, আমরা যত খোঁজ নিয়ে জানতে পারি যে হচ্ছে, বাট ওভাবে তোড়জোড় যেভাবে আমাদের সময় একটা তোড়জোড় ছিল যে না রোবোটিক্সে যেতে হবে, একটা গ্রুপ তো যেতেই হবে, একটা গ্রুপে কাজ করতেই হবে, এই জিনিসটা আসলে এখন নাই। তো আমরা চাই যে আমাদের জুনিয়ররা যাতে ইন্সপায়ার হয় যে হ্যাঁ কিছু কাজ আর নিজেরা, যেখানে ভাইয়ের জার্নিতেও বলা আছে ভাইয়েরাই আসলে কাজ শুরু করার পরে ইনস্টিটিউশন আসলে হেল্প করে। ইনস্টিটিউশন থেকে আসলে তেমন একটা তাগাদা দিবে না, ইনস্টিটিউশন চাইবে যত তাড়াতাড়ি সম্ভব বিদায় দিয়ে শেষ করে দিতে। ইনস্টিটিউশনের লাভ আছে এটা বুঝাইতে হবে আমাদের থেকে যে কারো। সো এই কারণে হচ্ছে যারা ইন্সপায়ার হবে তাদের নিজেদের থেকে কাজ দেখাইতে হবে, কাজ দেখে ইনস্টিটিউশন খুশি হয়ে কিছু, মানে অফকোর্স আমাদের একটা সাপোর্ট তো লাগবে, সেই সাপোর্ট এখন আমরা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা পার্টে দেখবো, যেটা হচ্ছে আমাদের সবার সব অ্যালামনি থেকেই আমাদের কোশ্চেন থাকে আমাদের জুনিয়রদের যে জব ফিল্ড। সো আমাদের এই টোটাল যতগুলো ইন্টারভিউ ছিল এর মধ্যে এই ইন্টারভিউতে ফার্স্ট টাইম ভাইকে আনলাম আমরা, যিনি হচ্ছে একাডেমিক জব ফিল্ড, মানে টিচিং প্রফেশন, যেটাকে আমরা আরো বলি যে হায়ার স্টাডি টিচিং প্রফেশন, বা যে আমরা সর্বোচ্চ লেভেলের টিচিং প্রফেশন যেটাকে বলা হয় ইউনিভার্সিটিতে অ্যাজ এ টিচার, মানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছে, যেটা হচ্ছে মানে মানে আমাদের জন্য একটা বিশাল অ্যাচিভমেন্ট। কারণ আমাদের থেকে ট্রিপল ডিপার্টমেন্ট থেকে খুব কম যারা হচ্ছে টিচিং প্রফেশনে যেতে পারছে, প্লাস যারা হচ্ছে ইউনিভার্সিটি লেভেলে টিচার হিসেবে থাকতে পারতেছে। এই আমাদের ভার্সিটি থেকে ভার্সিটিতে আজ পর্যন্ত নিজের ক্যাম্পাসে আজ পর্যন্ত এখন পর্যন্ত কেউ হইতে পারেনি যে অ্যাসিস্ট্যান্ট টিচার অ্যাসিস্ট্যান্ট পর্যন্তই আমাদের জার্নি ছিল। এখন ভাই হচ্ছে এই জায়গাটায় এই জেল ব্রেক করে এখন মোটামুটি একটা ইউনিভার্সিটি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, প্রমিনেন্ট ইউনিভার্সিটি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছেন। তো আমাদের কোশ্চেন হচ্ছে এই যে জব ফিল্ড টিচিং প্রফেশন এজ এ প্রফেশন, এটা অ্যাজ ডিপার্টমেন্ট অফ ত্রিপুরা যে কমন একটা মানে স্টেরিওটাইপ আছে যে আমার পাওয়ার সেক্টরে জব করতে হবে, আমার একটা ইঞ্জিনিয়ার ট্যাগ থাকতে হবে, সেখান থেকে যে মানে একটা প্রেস্টিজিয়াস জব হতে পারে টিচিং, আর মানে লার্নিং থেকে মানে আমাদের মানে ছুটে যাওয়া যায়। যেমন ধরেন আমরা সবসময় আমাদের এক টিচার ছিলেন সেতু স্যার, উনি সবসময় বলতেন যে আসলে তোমরা কি যা শিখছো কিছুই আসলে ইমপ্লিমেন্ট করতে হবে, ওখানে গিয়ে আবার নতুন করে শেখা লাগবে, মানে ফ্যাক্টরিতে গিয়ে আবার নতুন করে শেখা লাগবে। সেখানে টিচিং জব ফিল্ডে স্পেশালি আমি যদি ত্রিপলিতে কোনো মানে আমার ডিপার্টমেন্টে যদি কোনোভাবে টিচার হতে পারি, সেক্ষেত্রে আমার নলেজটা আমি আরো মানে যেটাকে বলে ইমপ্রুভ করতে পারবো, এবং আমার প্রিভিয়াস নলেজটা কাজে লাগবে। So আমার কোশ্চেন হচ্ছে ভাইয়ের কাছে যে এই যে ফিল্ড, এই ফিল্ডে হচ্ছে কি আপনার এক্সপেরিয়েন্স কি ফ্রম, মানে একটা লম্বা সময় এখানে আছেন, আর এই জিনিসটা কিভাবে ইন্সপায়ার করবে মানে একটা স্টুডেন্ট জুনিয়রকে, যেটা হ্যাঁ সেও একটু পড়াশোনা করে, একাডেমিক ফিল্ডে যেতে হলে একটু পড়াশোনার মধ্যে থাকতে হয়, একটু জানার মধ্যে থাকতে হয়, প্লাস আরো একটা জিনিস যেটা থাকতে হয়, যেটা আমরা নিজেরা দেখছি, যখন আমি যেমন আমি স্কুল মাস্টার, কিন্তু আমি নিজে ওখানে গিয়ে দেখছি যে একটা সবাই আসলে খুব একাডেমিক এক্সিলেন্স থাকলেই যে টিচার হতে পারে তা টিচার হতে হলে আরো অনেক আহ, মানে সাইড স্কিলস বা যেটাকে আমরা থাকতে যেটা হচ্ছে অনেকে বলে না ডিসকাশন করেন, যেমন কমিউনিকেশন স্কিল আর ওয়ান অফ দেম, যে কথা বলা, ডেলিভারি করা, ক্লাস ডেলিভার দেওয়া। তো এটা আমি ভাইয়ের কাছে প্রশ্ন যে যে এই যে প্লাস এই যে আরেকটা জিনিস অ্যাড করবো কোশ্চেনের মধ্যে, যে রিসার্চ,
ফ্রম দ্য মাস্টার্স, ফ্রম দ্য ব্যাচেলার, এই যে রিসার্চ ফিল্ডে, এটা আমরা জানতাম, মানে আমাদের, আমি নিজের থেকে বলি একদম, মানে এটা এর মধ্যে কোনো একদম জেনুইন একটা এক্সপিরিয়েন্স, যে আমাদের সময় আসলে আমরা ভাইয়ের থেকেই, মানে ভাইদের থেকে, যেমন আপনি, তারপর হচ্ছে চিন্ময় ভাই, এদের থেকে আমরা আসলে, আব্দুল্লাহ স্যারদের তো দেখতাম যে রিসার্চ করে, কিন্তু ভাইদের মধ্যে থেকে আমরা দেখা শুরু করি যে আপনাদের ব্যাচের থেকে, ও আচ্ছা এইখানে রিসার্চ হচ্ছে, ওখানে রিসার্চ হচ্ছে, যেটা আমি চিন্তাও করি না এরকম রিসার্চও আসতেছে। তো এই যে রিসার্চ ফিল্ডে সাথে আমাদের একাডেমিক ফিল্ডে যে এন্টার করা, এটার সাথে রিসার্চ ফিল্ডের অ্যালাইনমেন্টটা কতটুকু, আর এই এক্সপেরিয়েন্সটা কত, মানে এস ট্রিপলি থেকে একাডেমিক লাইনে যাওয়াটা কতটুকু আপনার, মানে ওভারঅল এক্সপেরিয়েন্সটাকে কতটুকু ইম্প্যাক্ট? আচ্ছা, এখানে অনেকগুলা কোশ্চেন করছো। আচ্ছা, আমি একটা জি, একটা অ্যান্সার দিই আর কি। জি, প্রথম কথা হচ্ছে যে আমরা যেটা বলি যে পাওয়ার সেক্টর ছাড়া আসলে বাংলাদেশে জব নাই, যেটা বলি, হ্যাঁ এটা ট্রু যে পাওয়ার সেক্টর ছাড়া আসলে বাংলাদেশে জব, কিন্তু টিচিং প্রফেশনটা টোটালি ডিফারেন্ট। মানে তুমি যদি একাডেমিতে আসতে চাও তাহলে এটার এক্সপিরিয়েন্স টোটালি আলাদা। ফর এক্সাম্পল, আমি এখানে আসি 3 ইয়ার্স প্লাস, আমি টিচিং প্রফেশনে আছি। তো আমি কিন্তু এই জায়গাতে আমি যে কোর্সগুলো পড়াচ্ছি, আমি কিন্তু পড়াচ্ছি সি প্রোগ্রামিং, পড়াচ্ছি মাইক্রো প্রসেসর, পড়াচ্ছি সিগন্যাল প্রসেসিং, তারপর পড়াচ্ছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। বাট আমি কিন্তু পাওয়ার পড়াচ্ছি না, কারণ এখানে পাওয়ারের জন্য ডেডিকেটেড আলাদা মানুষ আছে। মানে একাডেমিয়াতে যেটা হয়, আমাকে মানে যে সাবজেক্ট আমি স্পেশালিস্ট, ওই সাবজেক্টের ওই ফিল্ডের এক্সপার্ট দিয়ে কোর্সগুলো করানো হয়। তো এই ক্ষেত্রে টিচিং এক্সপিরিয়েন্স যদি বলি, অথবা একাডেমিক লাইফে, একাডেমিক লাইনে ওইরকম মেজর মাইনর নিয়ে কোনো ইস্যুস নাই। আমি যে ফিল্ডে স্ট্রং, আমাকে ওই কোর্সগুলোকে পড়ানো হয়, মানে ওই কোর্সগুলোকেই পড়ায়, মানে পড়ায় আর কি, সহজ কথা। এখানে এরকম না যে আমি যেমন আমার পাওয়ার ছিল না, আমি পাওয়ার মেজর নিয়ে নাই, আমি মেজর নিছি ইলেকট্রনিক্স, মাইনর নিছি কমিউনিকেশন। তো এরকম না যে আমি এখানে আসলাম আমাকে পাওয়ার সিস্টেম পড়াইতে দিল। ওরা সিভিতে কিন্তু মেনশন করে দেয় যে কোন ফিল্ডের লোক, মানে টিচার লাগবে আসলে। যেমন আমাদের বিউটিতে তুমি যদি চিন্তা করো, সবাই কিন্তু সব সাবজেক্ট পড়ায় না। তো এখন সবাই যদি পাওয়ার নেই, কেউ যদি ইলেকট্রনিক্স না নেই, তাহলে এগুলো সাবজেক্ট পড়াবে কে? তাই না? তো সেক্ষেত্রে হচ্ছে, এই ক্ষেত্রে কোনো ধরাবান্ধা নিয়ম নাই যে আমাকে পাওয়ারে নিয়েই পড়তে হবে, লাইফে একটা রিস্ক থেকে যাবে, এরকম ভাবার কোনো কারণ নাই। কারণ একাডেমিক লাইফ টোটালি ডিফারেন্ট, একাডেমিক সেক্টরটাই পুরো ডিফারেন্ট আর কি। যে যে ফিল্ডে এক্সপার্ট, তাকে ওই ফিল্ডেই মানে স্কোপটা দেওয়া হয় আর কি, কাজ করে। তারপরে প্রশ্ন যেটা হচ্ছে রিসার্চ, আসলে রিসার্চের সাথে একাডেমিক লাইফ মানে পুরোটাই জড়িত আর কি। আসলে হায়ার স্টাডিজের কথা যদি আমি বলি, অথবা হায়ার স্টাডিজ বলি, অথবা আমাদের টিচিং লাইনে যদি আমরা থাকতে চাই, এখানে মেইন যে জিনিসটা ফোকাস দেওয়া হয় সে হচ্ছে রিসার্চ। একটা ইউনিভার্সিটি টিচার সে যতটুকু পড়াবে, তার চেয়ে বেশি সময় দেবে সে তার রিসার্চ। রিসার্চ তার ফোকাস হইতেই হবে, এছাড়া কোনো অপশন নাই। আর আমাদের ইউজিসি বলো, তারপরে ওই যে ব্যাক অ্যাক্রিডিটেশন বলো, বেড অ্যাক্রিডিটেশন বলো, যে অ্যাক্রিডিটেশন আমরা নেই না কেন, সবগুলোতে একটা জিনিসই ফোকাস করা হচ্ছে, আমাকে এজ এ ফ্যাকাল্টি আমাকে রিসার্চ করতে হবে, স্টুডেন্টকে রিসার্চ শিখাইতে হবে, আমার রিসার্চের মধ্যে থাকতে হবে, নতুন ইনোভেশন আমাকে ক্রিয়েট করতে হবে। এটা হচ্ছে একাডেমিয়াতে এটাই হয়। আর এখন যে তুমি যেটা বলছিলে সেটা হচ্ছে যে একাডেমিক রেজাল্ট ভালো হইলেই যে আমাকে টিচার হইতে হবে, এটা একটা, এই এই বিষয়টা আমি ক্লিয়ার করি। আমাদের অনেকের আছে রেজাল্ট খুব ভালো, আমাদের ইউনিভার্সিটি লাইফে সব জায়গায় আমরা দেখছি অনেক ভালো ভালো টিচার, খুবই আহ, মানে ফার্স্ট ক্লাস অথবা ফার্স্ট বয়, এরকমও অনেকেই আছে। আমাদের ফ্যাকাল্টিও কলিগরা এরকম আছে অনেকেই। তো তার মানে এই না যে একজনের রেজাল্ট খুব ভালো হলেই সে ভালো টিচার হবে, আহ, এটা আসলে ভুল। ঠিক আছে, টিচিং প্রফেশনে তারই আসা উচিত যে পড়াইতে ভালোবাসে, যার জানার আগ্রহ আছে, যে শিখতে চায়। এখানে প্রতিদিন পড়াশোনা করতে হয়, প্রতি ঘন্টায় পড়াশোনা করতে হয়, সবসময়ই পড়াশোনার মধ্যেই থাকতে হবে। রিসার্চ তো আছে, পাশাপাশি নিজেকেও আরো জানতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাকে মানুষের সাথে কথা বলতে হবে, মানুষকে বুঝাইতে হবে। এই বোঝানোর ক্যাপাবিলিটি যখন থাকে, তখন আমার টিচিং প্রফেশনে আসা উচিত, জোর করে আসা উচিত না। কারণ আমি যদি আমার প্রফেশনকে ভালো না বাসি, আমি যদি এটাকে প্যারা মনে করি, একজন স্টুডেন্টকে আমি পড়াবো, তাকে আমি বুঝাবো, সে আমাকে কোশ্চেন করবে। এবং কোশ্চেন করলে আমি যদি রেগে যাই, অথবা আমার কাছে যদি মনে হয় যে না, সে কেন বুঝতেছে না, আমি যদি বিরক্ত ফিল করি, তাহলে টিচিং প্রফেশন তার জন্য না। টিচিং প্রফেশন তার জন্যই যার কাছে ধৈর্য আছে, সে নিজে শিখতে আগ্রহী,
এবং সে আহ, মানে কি বলে, যেমন এই যে অনেক সময় হয় না যে যেমন ডেস্ক জব যারা করে, যে আমার অফিস টাইম শেষ, আমি বাসায় চলে আসছি, আমার আর কোনো কাজ নাই। কিন্তু টিচিং প্রফেশন জিনিসটা এরকম না। আমাকে বাসায় আসতে হবে, আমাকে ল্যাব রিপোর্ট চেক করতে হবে, আমাকে অ্যাসাইনমেন্ট চেক করতে হবে, মানে আমার 24 আওয়ার্সই অফিস। তো এটাকে যদি কেউ প্যারা মনে করে, তাহলে আসলে তার জন্য টিচিং প্রফেশন না আর কি। তার জন্য ডেস্কটপ বেটার। বাট এই জিনিসগুলো যে এনজয় করতে পারবে, যে শিখাইতে ভালোবাসে, শিখতে ভালোবাসে, তার জন্য হচ্ছে টিচিং প্রফেশন। এই হচ্ছে আমার, মানে আমার মতামত আর কি। আর রিসার্চে যেটা হয় সেটা হচ্ছে তুমি যেটা বললা যে আমাদের বিউটিতে আমরা শুরু আমাদের দিয়ে শুরু আসলে, আমাদের আগেও অনেক ভাইরা কাজ করছে। তো আমাদের রিসার্চটা শুরু হয় মেনলি যখন আমরা মাস্টার্সে যাই। আসলে আন্ডার গ্রেডে রিসার্চের স্কোপ তেমন একটা থাকে না, অনেক কোর্স নিয়ে দেখা গেছে আমরা বিজি থাকি আর কি। তো যখন মাস্টার্সে আমরা আসি, আমাদের মাস্টার্স হচ্ছে 18 ক্রেডিট, তো থিসিস 18 ক্রেডিট হচ্ছে কোর্স, মানে হিউজ একটা, মানে ক্রেডিট আমাদের থিসিস করতে হবে এবং সেটা একা একাই করতে হবে। তো তখন হচ্ছে আমাদের রিসার্চটা শুরু আর কি, যে আমার ওইখান থেকে আমার বেরোতে হলে আমাকে রিসার্চ করে বেরোতে হবে, আমাকে পাবলিকেশন করে আমাকে বেরোতে হবে। তো তখন থেকে আমাদের রিসার্চটা শুরু হইলো। আর রিসার্চ যখন আমরা শুরু করি, যখন আব্দুল্লাহ স্যার আব্দুল্লাহ স্যার আমার সাথে কাজ করতেছে কন্টিনিউসলি, এখনো স্যারের সাথে আমি কাজ করতেছি, মানে স্যারই আমাকে এখন গাইড করতেছে। তো আমাদের প্রথম থেকে রিসার্চটা ছিল যে বায়োমেডিকেল ফিল্ড নিয়ে, আমরা অল্প কয়েকজনই আমরা শুরু করছি কাজটা। তারপরে আহ তোমাদের রাহাত, ও আমার সাথে জয়েন করলো। তারপরে রাহাতের পরে মাহাতাব আছে, যে জার্মানিতে আছে এখন। মাহাতাব রে আমাদের সাথে কাজ করা শুরু করলো, এবং আমাদের যে জুনিয়র যারা ছিল তারা আমাদের সাথে আহ এঙ্গেজ হইলো আর কি, বিভিন্ন গ্রুপের মাধ্যমে অথবা বিভিন্ন টপিকে আর কি। আর চিন্ময় চিন্ময় হচ্ছে আহ, ও তো এন্টিনিয়ার কাজ করে। তো যদিও ওর ওর কাজের ফিল্ড আমার কাজের ফিল্ড ডিফারেন্ট, বাট তো আমরা কোলাবোরেশন করছি। আমরা বিভিন্ন বিষয়ে আমরা অনেক রিসার্চ নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, কারণ আমি যখন কুয়েট থেকে বের হয়ে আসি তখন ও হচ্ছে ওইখানে মাস্টার্স করতেছিল আর কি। আসলে রিসার্চ প্রোফাইল তুমি দেখবা তাদেরই স্ট্রং আছে যারা হচ্ছে হায়ার স্টাডিজে যাওয়ার ইচ্ছা আছে। এখন আমি যদি হায়ার স্টাডিজে না যাই, আমি যদি ইন্ডাস্ট্রিতে আমি থাকতে চাই, আমি ইন্ডাস্ট্রিয়াল জব করতে চাই, সেক্ষেত্রে আসলে রিসার্চ তার লাইফের কেরিয়ারে তেমন একটা ইম্প্যাক্ট ফেলবে না। তার ইম্প্যাক্ট হলো তখন যখন সে দেশের বাইরে যাবে পিএইচডি করতে, অথবা সে টিচিং প্রফেশনে আসবে, তখন তার জন্য রিসার্চ মাস্ট, রিসার্চ তার করতেই হবে আর কি। তো এটাকে ডিসাইড করতে হবে আমি কি চাচ্ছি। আমি কি ডেস্ক জব করব, নাকি আমি হায়ার স্টাডিজের জন্য অ্যাপ্লাই করব। তো এটার উপর ডিপেন্ড করে আর কি। ওকে। তো রাত অনেক হয়ে গেছে, তো আমরা হচ্ছে একটু মানে ফাইনালের দিকে যখন যাচ্ছি, আমরা একটা একটু মানে সব অ্যালামনাইদেরকে আমরা একটু কন্ট্রোভার্সিয়াল একটা কোশ্চেন দেই, যে যাতে হচ্ছে যারা এন্টার করবে বিউবিটি তে গ্রাজুয়েশনের জন্য বা, তো ওদের জন্য আমরা যেটা বলি বিউবিটির প্রোস এন্ড কনস, যেটাকে আমরা বলি এই যে মানে বিউবিটি তে কি আমরা হেল্প পেলাম, আবার বিউবিটি থেকে কি সাপোর্ট, মানে কনস বলতে কি মানে বিউবিটি এই জিনিসগুলো ইমপ্রুভমেন্ট আপনাদের পার্সপেক্টিভ থেকে, মানে এখনো আসে যদি থেকে থাকে তাহলে এই জিনিসগুলো ইমপ্রুভমেন্ট দরকার। আর যেগুলো যেগুলো হচ্ছে বিউবিটি এজ এ ইনস্টিটিউশন আমাদের সাপোর্ট দিচ্ছে সেগুলো নিয়েও একটু যদি বলে, স্পেশালি এজ এ টিপোলি ডিপার্টমেন্টে রিসেন্টলি আমরা যেটা মানে যেমন আপনি কয়েক স্যারদের নাম নিলেন, এখন দেখা যায় যে আমরা এরকম ইন্সপায়ারিং স্যার পাচ্ছি কি, যেমন আমাদের আমরা যেটা বলি যেমন আব্দুল্লাহ স্যার, মানে আমাদের কিছু টিচারদের ব্র্যান্ডিং ছিল, ব্র্যান্ডের মতো ছিল, যে এখন এরকম আমরা শুনতে পাই না, অমুক স্যার তমুক স্যার। তো এই যে জিনিসগুলো এজ এ ডিপার্টমেন্ট থেকে মানে কোন জিনিসটা হচ্ছে পজিটিভ দিক, আর কোন জিনিসটা হচ্ছে ডিপার্টমেন্টে একটু ইমপ্রুভ করা দরকার, এটা যদি যাতে আমাদের ডিপার্টমেন্টটাও শুনে আর প্লাস আমাদের জুনিয়ররাও যারা হচ্ছে একদম নিউ ওরাও যাতে একটু শুনে রাখে। দেখো, আমি বিইউইটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করছি 2017 সালে। আমাদের কনভোকেশন হয় 2018-তে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই 2018, মানে 18-র পর ক্যাম্পাসে আর যাওয়া হয় নাই। এখন কোশ্চেন হচ্ছে কেন যাওয়া হয় নাই। কারণ আমি যে যাব, কাদের কাছে যাব? আমাদের সময় যে ফ্যাকাল্টিরা ছিল তাতে কেউ নাই, সবাই চলে গেছে দেশের বাইরে। তো এটা হচ্ছে আমাদের যারা ভালো ফ্যাকাল্টি, আমাদের ফ্যাকাল্টিদের ধরে রাখতে হবে। ওনাদের যত সুযোগ সুবিধা আছে সবকিছু দিয়ে হইলো ওনাদের এখানে রাখার ব্যবস্থা করতে হবে, তাহলে আমরা ইউনিভার্সিটি যাবো। এখন ইউনিভার্সিটিতে গিয়ে আমি কার সাথে, আমি জুনিয়রও কেউ চিনি না, কাউকে তো চিনি না। আমি যদি টিচারকেও নাও চিনি, তাহলে আমি ক্যাম্পাসে যাবো কার কাছে? এটা হচ্ছে প্রথম কথা। ভালো দিক হচ্ছে আমাদের, মানে আমাদের সময় যা ফ্যাকাল্টির যারা ছিল, সবাই অনেক ইন্সপায়ার্ড করছে।
ওর মধ্যে আব্দুল্লাহ স্যার নাম তো বললাম, তার মধ্যে ছিল মাহফুজ স্যার আছে, রুহুল আমিন স্যার আছে, তারপরে আমাদের হাসনা স্যার ছিল। আহ, মানে ওনারা আমাদের প্রত্যেকটা কোর্সে যতটুকু পড়াইছে তার থেকে ইন্সপায়ার্ড করছে আর কি। ল্যাব ফেসিলিটিস মোটামুটি আমাদের সময় ভালোই ছিল, এখনো আলহামদুলিল্লাহ আমি ভালোই আছে যতটুকু জানি। এই নিয়ে প্রবলেম নাই। প্রবলেমটা হচ্ছে আরেকটা জিনিস নিয়ে, সেটা হচ্ছে আহ, আমি যতদূর জানি এখন পর্যন্ত রোবোটিক্স নিয়ে আসলে ওরকম কোনো ক্লাব এখনো ফর্ম হয় নাই। সো এটা হচ্ছে একটা আমি নেগেটিভ দিক বলবো। আরেকটা হচ্ছে আমাদের সিনিয়ররা কোথায় আছে, কোন পজিশনে আছে সেটা আমি জানি না। যেমন আমি আমার একটা এক্সপিরিয়েন্স আমি শেয়ার করি। কুয়েটে যখন আমি মাস্টার্সে ভর্তি হই, তখন হচ্ছে আমি যে হলে উঠি অমর একুশে হল। তো ওই হলে হচ্ছে আমি যখন ইনফরমেশন নেই আমাদের অফিস থেকে, আমাকে বলা হয়েছিল যে এত নাম্বার রুমে যান, ওইখানে দেখেন একজন আছে দাঁড়িয়ে আছে মুখে, উনার সাথে আপনাকে রুমটা শেয়ার করতে হবে, উনার সাথে আপনি একটু কথা বলে আসেন। তো আমি গেলাম ওইখানে, ওই রুমে যাওয়ার পরে নক দিলাম। তো একজন সিনিয়র ভাই আসলো। তো বললাম যে ভাই আমি তো এই রুম আমাকে দেওয়া হয়েছে, আমি আপনার সাথেই থাকবো আর কি। আমরা একই, আমার মাস্টার্স এক রুমে দুইজন দেওয়া হয় আর কি সাধারণত। তো ওনার নাম হচ্ছে মেহেদি হাসান। তুমি আমার জিজ্ঞেস করলো তুমি পড়াশোনা কোথা থেকে করছো। তাই বললাম ভাই আমি তো বিউবিটি থেকে পড়াশোনা করছি। তো ভাই বলছে বিউবিটি কোন ইনটেক। আমি বলছি, ভাই আমি তো 9 ইনটেক। পরে বলতেছে তুমি আমার চিনো। না ভাই আমি তো চিনি না। হ্যাঁ, আমি বিউটি স্টুডেন্ট, আমি হচ্ছে ইভিনিং সেকেন্ড ইনটেক, মেবি সেকেন্ড ইনটেক। এমন কথা হচ্ছে আমি যে পরিমাণে হেসেল পাইছি যে ওই হল নিয়ে বাসা ভাড়া নিয়ে, বাট আমাদের সিনিয়র ভাই কুয়েটে মাস্টার্স করতেছে, এটা আমি শুনছি কখন, যখন আমি ওনার রুমে গিয়ে দেখা করলাম, তখন তখন আমি জানি না আমার রুমমেট আমার বিউটির। তো এটা হচ্ছে একটা সমস্যা, যে আমাদের অ্যালুমনাই যারা আছে, অ্যালুমনাই আমাদের সিনিয়ররা যারা আছে, আমরা অনেকেই ওনাদের চিনি না ভালো করে। যেমন আমি পরশুদিন আমাদের বিউটির একটা অফিসিয়াল পেজে একটা ভিডিও দেখলাম। আমাদের মেবি সিনিয়র এক আপু, উনি অস্ট্রেলিয়াতে আছেন। তো আমি আমি ফার্স্ট এই ভিডিওতে ওনাকে দেখলাম যে উনি অস্ট্রেলিয়াতে আছেন, সিটিজেনশিপ আছে ওনার। তো এগুলা কিন্তু আমরা জানি না তেমন একটা। তো এটা হচ্ছে আমার মনে হয় যে আমাদের এইগুলার একটা প্রপার একটা ডকুমেন্টেশন থাকা দরকার। জুনিয়ররাও জানা দরকার আছে যে আমাদের সিনিয়ররা কে কোথায় আছে। কারণ অনেক জায়গায় অনেক হেল্প মানুষের দরকার হয়। মানে আমরা যদি প্রপার ইনফরমেশন গুলা পাই, তো সেটা আসলে মানুষের জন্য খুবই হেল্পফুল আর কি। তো আমার কাছে মনে হচ্ছে এই জিনিসগুলো একটু দেখা উচিত, অথরিটিরও দেখা উচিত, আহ, আমাদের এখন যে রানিং স্টুডেন্ট আছে তাদেরও দেখা উচিত। আহ, সবারই, আমাদেরও সুবিধা হয় আর কি সবকিছুতে, আর আমরাও খুশি হই কোনো একটা ইউনিভার্সিটির জুনিয়র যদি কেউ আসে আমাদের এখানে। এটা আমাদের ক্ষেত্রে অনেক মানে, গর্বের বিষয় আর কি, যে আমাদের জুনিয়রদের কোনো কোনো কাজে কোনোভাবে হেল্প করতে যদি পারি আর কি। আচ্ছা, আমাদের হচ্ছে আমরা সেগমেন্টের একদম শেষ সেগমেন্টে, মানে আমাদের অনুষ্ঠানের একদম শেষের পথে। তো শেষে যাওয়ার আগে আমরা হচ্ছে আমাদের সব অ্যালুমনাইদেরকেই একটা কোশ্চেন করি বা একটা রিকোয়েস্ট করি যে আমাদের যে বর্তমান জুনিয়র বোধ যারা হচ্ছে ওয়ান টু মানে ফার্স্ট সেকেন্ড থার্ড ইয়ারে আছে, ফোর্থ ইয়ারে আছে, বা যারা হচ্ছে রিসেন্টলি ফ্রেশার এজ এ ফ্রেশার গ্রাজুয়েট হলো, এদের জন্য যদি একটা সিনিয়র কোনো অ্যাডভাইস থাকে বা অনেকগুলো অ্যাডভাইস যদি থাকে, এটা ব্রিফলি যদি একটু বলা যায়। তো আমাদের জুনিয়র যারা আছে আমাদের ইউনিভার্সিটির, তাদেরকে আমি এই কথাই বলবো যেটা আমি আমার স্টুডেন্টদেরকে বলি। তো আমি অলওয়েজ একটা কথা বলি যে আমাদের লাইফ তো একটাই। সো লাইফে এত প্যারানোর কিছু নাই। লাইফ তো সেকেন্ড টাইম আসবে না। সো জোকার মোড়ে একটা ডায়লগ আছে, হোয়াই সো সিরিয়াস। তার মানে এই না যে আমি সবকিছু একদম মানে, যা ইচ্ছা তা করবো, তা না। পড়াশোনা করা উচিত, পড়াশোনা করব, কিন্তু শুধু যে পড়াশোনা করব এরকম না। আসলে ইউনিভার্সিটিটা শুধু পড়াশোনা যে করব এরকম না। আমাকে একটা ব্যালেন্স লাইফ লিড করতে হবে। আমার পড়াশোনা ঠিক রাখতে হবে, আমাকে ফ্রেন্ডদের সাথে টাইমও স্পেন্ড করতে হবে, ঘুরতে যাইতে হবে, সবকিছু করতে হবে আর কি। তো এখন আমি যে কোশ্চেনটা স্টুডেন্টদেরকে করি, অথবা আমি জুনিয়রদেরকে একই কোশ্চেন করবো, যে প্রথম কথা হচ্ছে তুমি 4 বছর পর কি হতে চাও, অথবা তোমার গ্রাজুয়েশন কমপ্লিট করার পর তোমার প্ল্যানটা কি। সেই প্ল্যানটা যদি প্রথম থেকে সেট করা না থাকে, এটা আসলে ট্র্যাক রাখা খুবই পেইনফুল, এবং এটা পসিবল হয় না অনেক সময়। সো আমাকে টার্গেট ফিক্সড করতে হবে। আমি কি বাংলাদেশে জব করব, বাংলাদেশে জব করে থাকি তাহলে আমি কোন সেক্টরে আমি যাব। তো সেই হিসাবে বাংলাদেশে জব যদি সে করতে চায়, বাংলাদেশে যদি থাকতে চায়, দেশের বাইরে না যেতে চাই, তাহলে তাকে বাংলাদেশের জন্য যে যে
যেভাবে নিজকে তৈরি করতে হবে সেভাবে তার আগাইতে হবে, সেই অ্যাপ্রোচে সে আগাবে। তার যদি হায়ার স্টাডিতে করার প্ল্যান থাকে, পিএইচডি করার প্ল্যান থাকে, দেশে বাইরে যাওয়ার প্ল্যান থাকে, তাহলে তাকে আরেক ভাবে আগাইতে হবে। আর সে যদি টিচিং প্রফেশনে আসতে চায়, তাহলে তাকে আরেকটা ডিফারেন্ট অ্যাপ্রোচে আগাইতে হবে আর কি। সেটা ডিপেন্ড করতেছে সে কিভাবে তাকে সে প্রস্তুত করবে তার উপর। আরেকটা কথা হচ্ছে যে আমি পরীক্ষা আসলে আমি পড়াশোনা করব, পরীক্ষাতে রেজাল্ট ভালো করব। রেজাল্ট আর বেসিক দুটো দুই জিনিস। রেজাল্ট ভালো করা যায়, পরীক্ষা আগের রাতে পড়ে অনেক কিছুই করা যায়। যে আমি দেখা গেছে কারোর মুখস্থবিদ্যা খুব ভালো, দেখা গেছে সে খুব মেমোরাইজ করতে পারে, সে হয়তো পরীক্ষায় ডেফিনেটলি ভালো মার্কস পাইতে পারে। আর এখন ভালো রেজাল্ট মানে ভালো জানা না। ভালো জানতে হলে আগে বেসিক গুলো ক্লিয়ার করতে হবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে, আমাকে কোশ্চেন আস্ক করতে হবে, ক্লাসে জিজ্ঞেস করতে হবে। যে আমি যত জিজ্ঞেস করবো আমি তত জানবো। তো আমার মনে হয় জুনিয়ররা সবাই যে কোর্সই হোক, তার জানার আগ্রহটা গড়ে তুলতে হবে। সেটা তার কেরিয়ারও হেল্পফুল হবে, তার একাডেমিক লাইফেও হেল্পফুল হবে, সব জায়গায় সে বেনিফিটেড হবে। এবং সে যদি এটা স্কিপ করে যায়, যে একটা জিনিস সে বুঝলো না, আচ্ছা ঠিক আছে যেহেতু বুঝি না আমি এইটুকু দরকার হলে আমি মেমোরাইজ করে ফেলবো, তো এটা যদি করে, যেটা হবে, তার কিন্তু একটা গ্যাপ থেকে যাবে, এবং এই গ্যাপটা সে কখনোই কি করতে পারবে না, আর রিকভার করতে পারবে না। তো এই ক্ষেত্রে এটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যে বুঝে শুনে তারপরে পড়াশোনা করা। আরেকটা জিনিস হচ্ছে যে এখন অনলাইনে এমন কোনো জিনিস নাই যেটা পাওয়া যায় না। ইউটিউবে হাজার হাজার টিউটোরিয়াল আছে, হাজার হাজার ব্লগ আছে, আর এখন তো চ্যাট জিপিটি আছে। তো এখন সে ক্লাসে যে সবকিছু বুঝবে এমন না। তো আমার সাজেশন থাকবে হচ্ছে, সে ক্লাসে আজকে যেটা পড়াশোনা সে করলো, যে টপিক সে আজকে পড়াশোনা স্যাররা পড়াইছে, সেটা অ্যাটলিস্ট বাসায় এসে সে আধা ঘন্টা জাস্ট শুয়ে শুয়ে ফেসবুকে স্ক্রল না করে চ্যাট জিপিটি একটু জিজ্ঞেস করলো এই টপিকটা নিয়ে, চ্যাট জিপিটি তাকে একটা অ্যান্সার দেবে। অথবা সে ইউটিউবে একটু সার্চ দেখ, যে লেটসে আজকে আমাকে ম্যাশ অ্যানালাইসিস করানো হয়েছে অথবা নোডাল অ্যানালাইসিস করানো হয়েছে, যে এটা আসলে ডেপটা কি অথবা এটা কোথায় কাজে লাগবে। সে একটু ইউটিউব করুক, একটু গুগল করুক সে। তো এটা করলে যেটা হবে, তার বেসিক গুলা ক্লিয়ার হয়ে যাবে, কোথায় অ্যাপ্লাই করা হবে সেটাও জানা হবে, এবং সে এটা কখনোই ভুলবে না। মানে এটা না করে যদি না বুঝে সে মুখস্থ করার ট্রাই করে, মেমোরাইজ করার ট্রাই করে, সে পরীক্ষায় হয়তো ভালো রেজাল্ট করে ফেলতে পারে, কিন্তু এটা আসলে তার লাইফে কোনো একটা কাজে লাগবে না। সে সেমিস্টার শেষ, সে সবকিছু ভুলে যাবে। সো এটা তার ইম্প্যাক্ট হলে কেরিয়ার লাইফে। তো এই জন্য আমি জুনিয়রকে বলবো যে তোমরা পড়াশোনা করো, যেটুকু করো বুঝে শোনা করো। আর আগে থেকে একটা প্ল্যান সেট করো, যে আমি 4 বছর পর অথবা ইন ফিউচারে আমি আমার নিজকে কোথায় আমি দেখতে চাই, আমি ক্যারিয়ারটা কোন দিকে ডাইভার্ট করব। এবং যারা হচ্ছে থার্ড ইয়ারে যারা আছে, তারা ট্রাই করো, যাদের দেশে বাইরে যাওয়ার প্ল্যান আছে, তারা ট্রাই করো রিসার্চে এঙ্গেজ হওয়া। যারা রিসার্চ করে অথবা তোমার রিসার্চ ফিল্ড ইন্টারেস্টেড, কোন ফিল্ডে তুমি ইন্টারেস্টেড, সেই অনুযায়ী মানুষ খুঁজে বের করা এবং তাদের সাথে কোনো না কোনো কাজে এঙ্গেজড হওয়া। পাশাপাশি আইএলটিএস, টোফেল অথবা জিআরই প্রিপারেশন নেওয়া, যেন সময় নষ্ট না হয় আর কি। তো এটা হচ্ছে আমার সাজেশন। আর যারা ফাইনাল ইয়ারে আছে, তারাও সেম, দেশে থাকলে বাংলাদেশ জবের জন্য যে পড়াশোনা সেদিকে করা, আর দেশের বাইরে যাওয়ার প্ল্যান থাকলে এস সুন এস পসিবল আইএলটিএস অথবা টোফেল দিয়ে অ্যাপ্লাই শুরু করা। আর পাশাপাশি কোনো না কোনো রিসার্চের কাছে কাজে এঙ্গেজ হওয়া। এবং সেটার জন্য অনেক সিনিয়র আছে আমাদের, বিউটির অনেকেই আছে, অনেক ফিল্ড নিয়ে কাজ করে। আহ, আর আমি মেনলি বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করি। যদি স্পেসিফিক ভাবে বলতে চাই, সেটা হচ্ছে সিগন্যাল প্রসেসিং, মেশিন লার্নিং, হেলথ কেয়ার। সো তোমরা যদি কেউ এই রিলেটেড কাজ করতে চাও, সো আমাকে নক দিতে পারো, আই উইল হেল্প। আর অন্যান্য ফিল্ডে যারা কাজ করে তাদেরও খোঁজ খবর নিতে থাকো। যাদের সাথে তোমার কাজ অ্যালাইন হচ্ছে তাদের সাথে যোগাযোগ করো, স্যারদের সাথে যোগাযোগ করো, এবং রিসার্চ প্রোফাইলটা ভারী করো। এটা তোমার ক্যারিয়ারে অনেক অনেক ভালো একটা ইম্প্যাক্ট ফেলবে। এই আমার সাজেশন জুনিয়রদের আর কি। থ্যাংক ইউ ভাইয়া আমাদেরকে আপনার এই মূল্যবান সময় দেওয়ার জন্য। আমরা আজকের মতো আমাদের প্রোগ্রামটা এন্ড করব। এন্ড করার আগে আমরা একটু বলে দেই যে জুনিয়রদের জন্যই এই অ্যালুমনাই স্টুডিওটা আমরা করতে চাচ্ছি, যাতে আমাদের অ্যালুমনাইদের সাথে পরিচিত ওদের হয়। আর কিছু অ্যাডভাইস গুলো যদি ওরা সামহাও
লাইফে কাজে লাগাতে পারে, কারণ আমাদের প্রাইভেট ভার্সিটি গুলোর মেইন যে প্রবলেমটাই সেটা হলো আমরা খুব বেশি ডিসকানেক্টেড থাকি আমাদের আহ, মানে সিনিয়রদের সাথে। আর এই ডিসকানেকশন আসলে বেসিক্যালি রিয়েলিটি থেকে আমাদেরকে একটু দূরেও রাখে। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করতেছি এই অ্যালুমনাই স্টুডিও দিয়ে, এই অ্যালুমনাই অ্যাসোসিয়েশনটাই চেষ্টা করতেছে সামহাউ যে এই জিনিসটা ব্রেক ডাউন করতে, এই যে অনেকটা পাবলিক ইউনিভার্সিটি টাইপের একটা যদি রিলেশন ক্রিয়েট করা যায় সামহাউ, যদিও অনেক কঠিন, কিন্তু তারপর আমরা চেষ্টা করতেছি। তো আমরা আপনার মূল্যবান সময়ের জন্য ধন্যবাদ। সামনে যদি আমাদের সাথে আপনার আরো, যদি আমাদের রিকোয়েস্ট থাকবে যে যদি সম্ভব হয় কোনো একদিন আমরা সামনাসামনিও কিছু ইন্টারভিউ নিব, আর সাথে যদি কোনোদিন পসিবল হয় আমরা এই ডিপার্টমেন্টকে বুঝে এসে যে আবারও টেক্সের জন্য আপনাদের যারা পাইওনিয়ার ছিলেন তাদেরকে ডেকে যদি সামান্য কিছু সেমিনার বা ওয়ার্কশপ করা যায় সেটা হবে। তো আজকে ঠিক আছে। আমরা এখানে শেষ করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।